একটা হাই পাওয়ার ইনভার্টার কেনার কথা ভাবছেন? আচ্ছা, ব্যাপারটা কিন্তু শুধু ওয়াট কত সেটা দেখেই শেষ হয়ে যায় না। এর পেছনে আরও অনেক কিছু আছে, আর এই সিদ্ধান্তটাই ঠিক করে দেবে আপনার বাসা বা ইন্ডাস্ট্রির পাওয়ার সিস্টেম কতটা ভরসাযোগ্য হবে। তো চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক আর দেখি কিভাবে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেওয়া যায়। দেখুন, ইনভার্টারকে বলা যেতে পারে যে কোনো পাওয়ার সিস্টেমের একেবারে হার্ট বা হৃৎপিণ্ড, কারণ এর মূল কাজটাই হল ব্যাটারিতে জমে থাকা ডিসি পাওয়ারকে আমাদের ব্যবহারের উপযোগী এসি পাওয়ারে বদলে দেওয়া। আর এই এসি পাওয়ার দিয়েই কিন্তু আমাদের ঘরের সাধারণ যন্ত্রপাতি থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রির মেশিন পর্যন্ত চলে। কিন্তু ভাবার বিষয় হলো, এই সাধারণ দেখতে বক্সটা কিভাবে আমাদের পাওয়ার ম্যানেজমেন্টের এত গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে উঠল। এর আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের এর কাজের ধরনটা একটু ভালোভাবে দেখতে হবে। মানে একবার ভেবে দেখুন, যখন কারেন্ট চলে যায় তখন ঘরের লাইট, ফ্যান চালানো বা ধরুন কোনো কারখানায় বিশাল বিশাল মেশিন চালানো, সব কিছুতেই কিন্তু ইনভার্টার লাগছে। এটা ছাড়া এখনকার জীবন ভাবাই কঠিন। এটা শুধু পাওয়ার সাপ্লাই দেয় না, পুরো শক্তি ব্যবস্থাপনাকে অনেক স্থিতিশীল আর নির্ভরযোগ্য করে তোলে। তো একটা ইনভার্টার কেনার আগে কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখা খুব জরুরি। চলুন একটা চেকলিস্ট দেখে নিই, যেটা আপনাকে ঠিক জিনিসটা বেছে নিতে সাহায্য করবে। এই 6টা পয়েন্টকে বলতে পারেন আপনার পারফেক্ট ইনভার্টার খুঁজে বের করার একটা রোড ম্যাপ। প্রথমে আপনার পাওয়ারের চাহিদা কতটুকু সেটা হিসেব করতে হবে। এরপর দেখতে হবে ওয়েভ টাইপ কোনটা দরকার। তারপর ইনপুট ভোল্টেজ মেলানো, এফিসিয়েন্সি রেটিং চেক করা, সেফটি ফিচার্সগুলো দেখা, আর শেষে কুলিং সিস্টেমটা কেমন, এই প্রত্যেকটা ধাপই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেটা হলো ওয়েভ টাইপ। দেখুন, পিওর সাইন ওয়েভ ইনভার্টার থেকে যে পাওয়ারটা বের হয় সেটা একদম গ্রিড থেকে আসা কারেন্টের মতো স্মুথ আর স্টেবল। টিভি, কম্পিউটার বা ধরুন হাসপাতালের সেন্সিটিভ যন্ত্রপাতির জন্য এটাই সেরা। অন্যদিকে মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টার থেকে পাওয়া পাওয়ারটা একটু খসখসে বা অমসৃণ হয়। এতে কিছু কিছু যন্ত্রের পারফরমেন্স কমে যেতে পারে, এমনকি নষ্ট হয়ে যেতে পারে। তাই হ্যাঁ, একটু বেশি খরচ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই পিওর সাইন ওয়েভ কেনাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এখন আমরা এমন একটা দিকে যাব যেটা এই আলোচনার সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ অংশ। এমন একটা সমস্যা যেটা নিয়ে অনেকেই খুলিয়ে ফেলেন। প্রশ্নটা খুব সহজ, কেন একটা 1000 ওয়াটের ইনভার্টার একটা 1000 ওয়াটের মোটরকে চালু করতে পারে না? অবাক লাগছে, তাই না? সব হিসেব তো মেলার কথা। আসল উত্তরটা কিন্তু লুকিয়ে আছে যন্ত্রের ধরনের মধ্যেই। কারণটা হলো ইন্ডাকটিভ লোড। কিছু কিছু ডিভাইস, বিশেষ করে যেগুলোতে মোটর থাকে, সেগুলো চালু হওয়ার সময় তাদের গায়ে লেখা ওয়াটের চেয়ে 2 থেকে 6 গুণ পর্যন্ত বেশি পাওয়ার টেনে নেয়। আর এটাই হলো আগের প্রশ্নের আসল উত্তর। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হলে আগে সহজটা বুঝি। একে বলে রেজিস্টিভ লোড। যেমন ধরুন ইলেকট্রিক হিটার বা টোস্টার। এদের গায়ে যা লেখা থাকে এরা ঠিক ততটাই পাওয়ার নেয় শুরু থেকে শেষ পর্যন্ত। এদের জন্য ইনভার্টারের হিসেব করাটা খুবই সোজা। আর অন্যদিকে আছে ইন্ডাকটিভ লোড, যেমন ফ্রিজ, পানির পাম্প, ড্রিল মেশিন বা এসি। এই যন্ত্রগুলোর ভেতরের মোটর থাকে, আর সেই মোটরটাকে চালু করার জন্য প্রথম কয়েক সেকেন্ডে ওমছাম একটা পাওয়ারের ধাক্কা লাগে। এই পাওয়ারের উচ্ছালকে স্টার্টিং পিক বা সার্জ পাওয়ার বলা হয়। টেবিলটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে রেজিস্টিভ লোড, যাদের পাওয়ারের চাহিদা একদম স্থির, আর অন্যদিকে ইন্ডাকটিভ লোড, যাদের চালু হওয়ার সময় বিশাল পাওয়ার সার্জ লাগে। তার মানে মূল বিষয়টা হলো আপনার ইনভার্টারকে শুধু মোট রানিং ওয়াট নয়, বরং ওই সর্বোচ্চ সার্জ পাওয়ারটাও সামলানোর মতো শক্তিশালী হতে হবে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ব্যাপারটা আরও অনেক বেশি জরুরি, কারণ সেখানে বড় বড় মোটর দিয়ে কনভেয়ার বেল্ট বা ড্রিলিং মেশিনের মতো যন্ত্রপাতি চলে। সঠিক ক্ষমতার ইনভার্টার না হলে এই সিস্টেমগুলো তো চালুই করা যাবে না। তো আমরা এতক্ষণ একটা ইনভার্টার নিয়ে কথা বললাম। এবার চলুন আরেকটু অ্যাডভান্স সেটআপের দিকে যাই, যা থেকে আরও বেশি পাওয়ার আর নির্ভরযোগ্যতা পাওয়া সম্ভব। এই সিস্টেমটাকে বলে প্যারালাল অপারেশন। সহজ করে বললে, দুটো 5 কিলোওয়াটের ইনভার্টারকে একসাথে জুড়ে দিয়ে একটা 10 কিলোওয়াটের পাওয়ার সোর্স বানিয়ে ফেলা। এর সুবিধা দুটো: 1, পাওয়ারের ক্ষমতা বেড়ে গেল; 2, যদি কোনো কারণে একটা ইউনিট খারাপও হয়ে যায়, অন্যটা কিন্তু কাজ চালিয়ে যেতে পারবে। মানে সিস্টেমটা অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে গেল। কিন্তু এখানে একটা খুবই জরুরি নিয়ম আছে, যেটা ভাঙা যাবে না। প্যারালাল করতে হলে যতগুলো ইনভার্টার ব্যবহার করা হবে সবগুলোকে হুবহু এক হতে হবে, একই কোম্পানির, একই মডেলের, এমনকি পারলে ফার্মওয়্যার ভার্জনও এক হওয়া উচিত। কারণ আলাদা মডেলের ইনভার্টার একসাথে জুড়লে এদের কমিউনিকেশন সিস্টেম কাজ করে না, যা থেকে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
আরেকটা অ্যাডভান্সড বিষয় হল গ্রিড ফর্মিং আর গ্রিড ফলোয়িং ইনভার্টার। দেখুন, গ্রিড ফলোয়িং ইনভার্টারগুলো চলার জন্য বাইরের কোনো গ্রিডের উপর নির্ভর করে, কিন্তু গ্রিড ফর্মিং বা জিএফএম ইনভার্টারগুলো নিজের গ্রিড নিজেই তৈরি করতে পারে। তাই যখন অফ গ্রিড সিস্টেমে একাধিক ইনভার্টার প্যারালালি চালানো হয়, তখন এই জিএফএম ক্ষমতাটা থাকা অপরিহার্য, কারণ এটাই পুরো সিস্টেমটাকে লিড করে আর স্থিতিশীল রাখে। একটা শক্তিশালী সিস্টেম তৈরি করাই কিন্তু সব নয়, সেই সিস্টেমটা যেন নিরাপদ থাকে সেটাও নিশ্চিত করা সমানভাবে জরুরি। এই 5টা বিষয় একদম গেঁথে নিন। প্রথমত, ভালো ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা রাখা। দ্বিতীয়ত, সঠিক গ্রাউন্ডিং করা। তৃতীয়ত, ওভারকারেন্ট প্রোটেকশনের জন্য ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করা। চতুর্থত, আইসোলেশন সুইচ রাখা, যাতে দরকার হলে সিস্টেমটাকে নিরাপদে বন্ধ করা যায়। আর সবশেষে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা। এই সবগুলোই কিন্তু আপনার সিস্টেম আর আপনার নিরাপত্তার জন্য খুব দরকারি। শেষ কথা হল, একটা ইনভার্টার কেনা মানে শুধু একটা যন্ত্র কেনা নয়, এটা আসলে আপনার পাওয়ার সিস্টেমের ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। তাই নিজেকে প্রশ্ন করুন, যে সিস্টেমটা আপনি বানাচ্ছেন সেটা কি যে কোনো পরিস্থিতির জন্য যথেষ্ট স্থিতিশীল আর নির্ভরযোগ্য?